নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকে আমাদের জিরো আওয়ারে এই যে অদ্ভুতভাবে একটা পুলিশি বাড়াবাড়ি দেখা যাচ্ছে, এক ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পরপর দেখতে পাচ্ছি আমরা। বুলডোজার আসছে, এ নিয়ে আমাদের আলোচনা। এবং আজকের আলোচনায় অংশুমান কর থাকবেন, অমিত দাশগুপ্ত থাকবেন এবং সুমন রায়চৌধুরী কংগ্রেসের মুখপাত্র, তিনিও থাকবেন। তো এই হলো আমাদের আজকে জিরো আওয়ার। জিরো আওয়ার আপনারা আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক, ভারতে মাস ছয়েকের মধ্যেই আসছে এক বিরাট অর্থনৈতিক সুনামি। শুরুতেই বলি, সাংবাদিকতা, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আপনারা আমাদের সমর্থন করুন, এটা আমরা চাই। এবার সমর্থন দুভাবে হতে পারে। এক হচ্ছে আমাদের কন্টেন্ট শেয়ার করুন, কমেন্ট করুন, যতখানি পারেন মানুষের কাছে পৌঁছে দিন, সেটা এক ধরনের সাহায্য। আর অন্য ধরনের, আপনারা আমাদের যে অনুষ্ঠানের, আমাদের বাংলা বাজারের সদস্য হতে পারেন। সদস্য হওয়ার জন্য মাসে 119 টাকা দরকার, আপনারা সেটা দিতে পারেন। সদস্য বা সদস্য না হওয়া কোনোটাই করতেই হবে এমন কিছু নয়। যেরকম অনুষ্ঠান সবাই দেখতে পাচ্ছেন, সবাই পাবেন। সদস্য হলে হয়তো মাসে 2 মাসে একটা করে অনুষ্ঠান তাদের জন্য আমরা করব, এটা আলাদা ব্যাপার। শুরু করছি আজকের আমাদের মতামত এবং শীর্ষক যেমনটা বলেছিলাম, ভারতে মাস ছয়েকের মধ্যে আসছে এক বিশাল অর্থনৈতিক সুনামি। গায়ে হামারা মাতা হ্যায়, ঠিক আছে, হ্যাঁ। হিন্দু খতরে মে হ্যায়, চলো হ্যায়। মুসলমানদের জনসংখ্যা বাড়ছে। আরও 34টা মসজিদ বা বিতর্কিত ধর্মস্থল ভেঙে সেখানে মন্দির হওয়া উচিত, চলুন উচিত। ইউনিফর্ম সিভিল কোড লাগু করা উচিত, চলুন উচিত। দেশের সীমানা কাঁটাতার দিয়ে ঘিরে ঘুষপেটিয়ে আটকানো উচিত। ধরুন এই সব মেনে নিলাম এবং এক অমোঘ মুহূর্তে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠাও হয়ে গেল। তাহলেও কি অন্ন, বস্ত্র, শিক্ষা, শাস্ত্রের কথা উঠবে না? মাথার উপরে ছাদ, পরনের কাপড়, খাবারের কথা উঠবে না? গত 10 বছরে তো 35,568 জন, হ্যাঁ সরকারি হিসেবে 35,568 জন ঘুষপেটিয়াকে তো বার করেছিল মোদী সরকার। এবছরেও তো নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছে। কতজন ঘুষপেটিয়া চিহ্নিত হলো জানি না, কিন্তু যাই হোক, তাদের নিজের দেশে ফিরে যেতে হবে। গরু বিক্রি বন্ধ, এমনকি মুসলমান মানুষজনও জানিয়ে দিয়েছেন তারা ওই হিন্দুদের ঘর থেকে গরু আর কিনবেন না। কাজে এবারে কোরবানি, মানে স্পেসিফিক্যালি গোহত্যা হয়নি বললেই চলে। মানে গফুর নয়, সুজন ঘোষ, বিজন মণ্ডলদের ঘরে এখন মহেশরা আধা পেটে আছে, তাতে কি, জানে তো বেঁচে গেছে। সোমনাথ মন্দির থেকে এক নবনির্মাণ শুরু হয়ে গেছে। বাংলা, ইউপি, এমপি, গুজরাট, উত্তরাখণ্ড, অসম এবং উড়িষ্যাতে শাসক দলে একজন মুসলমান বিধায়কও নেই। এসবের পরেও বাজারে মাজা ভেঙে গেছে। গত জানুয়ারি মাস থেকে $20 বিলিয়ন, হিসেবটা বুঝুন, 1.68 লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ তুলে নিয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা, মানে বিদেশি বিনিয়োগকারীরা, যা গত বছরের তুলনাতে অনেক বেশি। বোঝানোর সুবিধের জন্য একটা তথ্য দিই, কত বড় এই টাকাটা। 2026-27 গোটা দেশের জন্য আমাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ হচ্ছে 1,39,00,000 কোটি টাকা। আর মাত্র 5 মাসে আমাদের বাজার থেকে কেবল বিদেশি বিনিয়োগ বেরিয়ে গেল 1.68 লক্ষ কোটি টাকা। এটা কেবল আমাদের শেয়ার বাজারের কথা বলছি, বাকি জায়গার কথা পরে। কেন এমনটা হলো? অবশ্যই একটা ফ্যাক্টর, ইরাক আমেরিকা যুদ্ধ, তেলের সংকট, কিন্তু সেটাই সব থেকে বড় কথা নয়। কারণ যে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশ থেকে টাকা তুলে নিলেন, তারা তো টাকাগুলো মাটিতে পুঁতে রাখেননি তুলে নিয়ে গিয়ে, এখান থেকে তুলে কোথাও তো বিনিয়োগ করেছেন। কোথায় করেছে? চীনে। হ্যাঁ, বিশ্বজুড়ে আওয়াজ, সেল ইন্ডিয়া বাই চায়না, মানে এখানে বেচে সেই টাকা চীনের বাজারে ঢালো। কেন? তাদের কি যুদ্ধ প্রভাবিত করছে না? করছে বই কি। তারা অনেক আগে থেকে বুঝেছিল যে মধ্যপ্রাচ্য জ্বলবে, সেখানে আগুন জ্বলবে।
ইসরায়েল তাদের স্বার্থের জন্য ঝাঁপাবে, প্রথমে প্যালেস্টাইনে, তারপর টার্গেট ইরান। কাজেই মধ্যপ্রাচ্য জ্বলবে। কাজেই চীন গত 4-5 বছর ধরে তেল জমিয়ে রাখছে, দেশে অল্টারনেট এনার্জির ভান্ডার তৈরি করছে। কতটা? 1.4 বিলিয়ন ব্যারেল তারা জমা রেখেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংকোচন করে, অল্টারনেটিভ মানে বিকল্প ব্যবস্থা করে কতদিন তারা সামাল দিতে পারবে। বিশ্বের বিভিন্ন সংস্থার মতে সেটা 180 দিন থেকে 190 দিন পর্যন্ত তারা টানতে পারবে। আর ভারত 60 দিন, আর সেটাও সিংহভাগ বেসরকারি সংস্থার পুরো সাহায্য পেলে। মানে বেসরকারি সংস্থাকে মালদ্বীপ বলল আমি তোমাকে বেশি টাকা দিচ্ছি, সেখানে বেচে দেবে কিনা সেটার উপরে নির্ভর করবে। অন্যদিকে চীন তার ফসিল জ্বালানি কমিয়েছে, মানে পেট্রোল ডিজেল ইত্যাদি জ্বালানি কমিয়েছে। 2028-এর মধ্যে 45% কমিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। যে 2028-এর মধ্যে আমাদের 45% ফসিল যে ফুয়েল সেটা কম খরচ হবে। আর আমাদের দেশে প্রধানমন্ত্রী সবে আবেদন করেছেন যে আপনারা গাড়িতে কম চড়ুন। আবেদন করার মাত্র 3-4 ঘন্টার মধ্যে তিনি নিজে একটা 13 গাড়ির কনভয় নিয়ে রোড শো করেছেন, প্রায় 2.5-3 কিলোমিটার। কাজেই প্রধানমন্ত্রীর এই আবেদন সিরিয়াসলি নেবার কোনো কারণ খুঁজেই পাননি দেশের মানুষ। কেবল এটাই নয়, মাত্র কিছুদিন আগে সোনা কেনার ওপরে নিষেধাজ্ঞা নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন মোদিজি। তিনি এখন দেশের গোল্ড রিজার্ভ নিয়ে শঙ্কিত, মানুষকে বলছেন যেন সোনা না কেনেন। মরার ওপরে খাড়ার ঘায়ের মতো হাজির হয়েছে ডলারের তুলনায় টাকার দাম নামতে থাকা। মোদিজি যখন ক্ষমতায় এসেছিলেন তখন $1 মানে ছিল 58 টাকা থেকে 63 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। $1 58 টাকা থেকে $63। আর এখন $1 মূল্য 95-96 টাকা। এর মানে কি? মানে হলো আমাদের তেল থেকে শুরু করে যা যা আমদানি করতে হবে তা তো ডলারে কিনতে হয়, বিদেশে তো কেউ টাকায় কিনবে না। এবার ডলারের দাম বাড়লে টাকা খরচ অনেক বেশি হবেই। মানে 2014 সালে $100 কিছু একটা কিনতে গেলে খরচ হতো গড়ে 6,000 টাকা। এখন সেটা 9,500 টাকা লাগবে, মানে 3,500 টাকা বেশি লাগবে। এখানে কেউ জিজ্ঞেস করতেই পারেন যে আমরা তো আমদানি করি, রপ্তানিও করি, তো আমরা তো খালি আমদানি করি না, রপ্তানিও করি, তাহলে ডলার আসে। ডলার কেবল যায় তাও না, ডলার তো আসছেও, সেটা তো বেড়েছে। একেবারে ঠিক কথা। তাহলে আমাদের বাণিজ্য ঘাটতির দিকে নজর দিতে হবে। বাণিজ্য ঘাটতি মানে আমরা কত আমদানি করছি, আমরা কত রপ্তানি করছি। যদি আমদানি বেশি হয়, রপ্তানি কম হয়, তাহলে সেটা বাণিজ্য ঘাটতি হয়ে যাবে। অর্থাৎ আমরা আনছি বেশি আর পাঠাচ্ছি কম, অর্থাৎ ডলার খরচা হচ্ছে বেশি আর ডলার পাচ্ছি কম। সেখানে তাকালে আপাতত সমস্যাটা কত বড় তার একটা ধারণা পাওয়া যাবে। 2022-23-এ ঘাটতি $264 বিলিয়ন, 23-24-এ $240 বিলিয়ন, 24-25-এ $283 বিলিয়ন, 25-26-এ সেটা $333 বিলিয়ন। মানে অর্থনৈতিক সংকটটা কোথা থেকে আসছে? 283 থেকে 333, অর্থাৎ $50 বিলিয়ন আমাদের ঘাটতি বেড়ে গেছে। সেটা এত বেশি কেন? ওই যে তেল কিনতে ডলার খরচ হয়েছে। এবার বুঝুন, হু হু করে ডলারের দাম বাড়ছে, আমাদের দেশে টাকা ছাপিয়ে তার যোগান দিতে হচ্ছে। টাকা ছাপালেই ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। বাজারের দিকে তাকিয়ে দেখুন, গোটা অর্থনীতির নির্যাস। সেখানে 2014-তে একটা মুরগির ডিম 3 টাকা ছিল, আর সেটা 9 টাকায় দাঁড়িয়েছে, মানে 3 গুণ। আর মানুষের রোজগার গড়ে 11,000 টাকা রোজগার যাদের ছিল, তাদের মূল্যবৃদ্ধি ধরলে একই জায়গাতেই তারা দাঁড়িয়ে আছেন। সব থেকে বড় কথা হলো চাকরি কই? অর্থনীতি এমন এক স্ট্যাগফ্লেশনের মধ্যে আটকে পড়েছে যে বাজারের চাহিদা নেই। এই স্ট্যাগফ্লেশন মানে বিরাট বিরাট কথা নয়, বোঝাচ্ছি। তাই উৎপাদন নেই, মানে বাজারের চাহিদা নেই। যদি চাহিদা না থাকে তাহলে উৎপাদনটা করে আমি তৈরি করে এটা করবো কি? ধরুন না, আমি এই জিনিসটা আমি কিনবো কেন? আমার যদি চাহিদা না থাকে, আমার যদি কেনার ইচ্ছে না থাকে, যে তৈরি করছেন তিনি তৈরি করবেন কেন? তাহলে চাহিদা নেই, উৎপাদন নেই। এবার উৎপাদন যেহেতু বাড়ছে না, ফ্যাক্টরিতে যদি উৎপাদন না বাড়ে, তাহলে চাকরি নতুন করে বাড়ার কোনো জায়গা নেই। চাকরি নেই মানে আবার চাকরি পেলে তো আমার কাছে টাকা আসবে, টাকা থাকলে আমি কিছু খরচা করবো, মানে বাজারের চাহিদা নেই। একটা অদ্ভুত চক্রের মধ্যে ঢুকে গেছে, একেই বলে মন্দা। আমরা এক ভয়ঙ্কর মন্দার মুখোমুখি দাঁড়িয়েছি। কত বড় মন্দা? আমরা এক রেকর্ড মূল্য বৃদ্ধি দেখছি। যদিও অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এটা সবে শুরু,
আগামী 3-4 মাসের মধ্যে এর আসল চেহারাটা সামনে আসবে। খুচরো মূল্যবৃদ্ধি 3.48%, যা নাকি 5.5%-এও যেতে পারে বলছেন তারা। খাবারের জিনিসের মূল্যবৃদ্ধি 4.2, যা নাকি অনেকের মতে 7 ছুঁতে পারে। গ্রামীণ অর্থনীতির এক ভেঙে পড়ার ছবি আমাদের সামনে ইতিমধ্যেই এসে হাজির। বিদ্যুতের দাম বাড়ছে, ফলে ওই সাবমার্সিবল পাম্প নির্ভর চাষ মার খাচ্ছে। ডিজেলের দাম বাড়ছে, সেখানেও দাম বাড়ছে। আর সেটার ওপরে পাল্লা দিয়ে বাড়ছে রাসায়নিক সারের দাম। আগে 50 কেজি ইউরিয়া ব্যাগের দাম ছিল 242 টাকা, এখন 45 কেজির দামই 242 টাকা। কিন্তু ছোট চাষিরা সেই দামেও সার পাচ্ছেন না, এমনকি বেশি টাকা দিয়েও সময়ে সার মিলছে না। প্রধানমন্ত্রী বলছেন জৈব চাষ করতে। ওনার জানা আছে কিনা বলতে পারবো না। ঘটনা হলো ঠিক এইরকম আর একটা পরিস্থিতিতে শ্রীলঙ্কার সরকার রাসায়নিক সার বন্ধ করে জৈব চাষের প্রচলনের কথা বলেন। তারপরে উৎপাদন 30% মতন কমে যায়। সারা দেশে খাদ্য সুরক্ষা তো বাদই দিলাম, ব্ল্যাকেও চাল পাওয়া যাচ্ছিল না। আজ রাসায়নিক সার বাদ দেবার কথা সবাই ভাবছেন। পরিবেশ দূষণ, মাটি খারাপ হয়ে যাওয়া, পেট্রো বাই প্রোডাক্ট হওয়ার ফলে ব্যবহার কমলে দেশের সাশ্রয়, সবই ঠিক। কিন্তু তা এক হঠাৎ করে ক্রাইসিস পিরিয়ডে হতে পারে না। এই সময়ে সেটা হওয়া সম্ভব নয়, সাংঘাতিক সমস্যা হবে। উৎপাদন কমলে তা সামাল দেওয়া কঠিন। খাদ্য সুরক্ষা এক বিপজ্জনক অবস্থায় পড়বে। প্রধানমন্ত্রী সেই সমস্যার কথা মাথায় না রেখে, উনি মাথায় কি রাখেন জানা নেই আমাদের, সেসব মাথায় না রেখেই চাষিদের বলছেন রাসায়নিক সার বাদ দেবার কথা, যার জন্য দেশ এখনো তৈরি নয়। কে বলছে এই কথা? দেশের নীতি আয়োগ এই কথা বলছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ, মানে যেটা আজকে যদি আমরা চায়নার দিকে তাকাই, তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথের যে বদলে আজকে নেগেটিভ গ্রোথ, কিছু আমাদের দেশে তৈরি হচ্ছে না। সফটওয়্যার আসছে ইউরোপ থেকে, হার্ডওয়্যার আসছে চীন থেকে, আর কিছু ভারী যন্ত্র আসছে জার্মানি, রাশিয়া, আমেরিকা থেকে। আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ঢুকছে, আজ নয়, সেই কবেই মোদী সরকারের দাবি ম্যানুফ্যাকচারিং শিল্পের মোট আয় জিডিপির 25% করা হবে। এই টার্গেট নিয়ে আমরা চলছি যখন থেকে ওনারা এসছেন। 7-8 বছর ধরে ওই 16-18 এইখানেই আমাদের জিডিপির 16-18% এখনো পর্যন্ত আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে আসছে। কেবল তাই নয়, একবার নোটবন্দি, একবার জিএসটি লাগু করার পরে তা ধাক্কা খেয়ে সেটা নেমেছিল, সেখান থেকে উঠে দাঁড়াতে পারছে না। এইচএসবিসি পিএমআই সূচক, যা ইন্ডেক্স, যা আগে ছিল 54.7, এখন সেটা খানিকটা নেমে এসে দাঁড়িয়েছে 54.3। সেখানেও মোট উৎপাদন ক্ষমতা আর বাজারের চাহিদার এক বিরাট ফারাক। এমএসএমই গুলোকে সোজা হয়ে দাঁড়াতেই দিচ্ছে না। এই বাজারের চাহিদা আর তাদের উৎপাদন করার ক্ষমতা, মানে বিশাল বিশাল যে মেশিনটা আনা হয়েছে, ধরুন একটা মেশিন এনেছে, মেশিনে প্রোডাকশন হচ্ছে, সেই মেশিনের ক্ষমতা হচ্ছে গিয়ে 1 লক্ষ প্যাকেট তৈরি করে। এবারে বাজারে 1500-2000 প্যাকেট যদি বিক্রি হয়, তার মানে সে ইনভেস্টমেন্ট করেছে, তার উৎপাদনের জায়গা আছে, কিন্তু সে উৎপাদন করতে পারছে না, বাজারে চাহিদা নেই বলে। নতুন বাজার তৈরি হচ্ছে না। আর যদি বা কোনো নতুন বাজার তৈরি হলো, চাহিদা খানিক বাড়লো, সেখানে বড় কর্পোরেট গ্রুপ আদানি আম্বানিরা ঢুকে পড়ছে। এমএসএমই মার খাচ্ছে। যেটা খুব পরিষ্কার সেটা হলো মোদিজি মেলোডিকে মেলোডি চকলেট খাইয়ে মেলোডি চকলেটের ডিমান্ড বাড়াতে পারেন। বেড়েছে নাকি শুনলাম। ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়িকে আরো যাতে তুলতে পারেন, কিন্তু এগুলোকে বলা হয় কসমেটিক চেঞ্জ, ওই ওপরে ওপরে কিছু বদল। আদত অর্থনীতির চেহারাতে বদলের জন্য এখনো মোদিজির নেতৃত্বে সেরকম কোনো ভূমিকা নেই। বরং এই সরকারের আমলে এক ধরনের ক্রোনি ক্যাপিটালিস্টদের এমনভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা আদতে দেশের অর্থনীতিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় প্রমাণ হলো ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। মাত্র কিছুদিন আগে পর্যন্ত আমেরিকাই একমাত্র দেশ ছিল যাদের সঙ্গে আমাদের ট্রেড সারপ্লাস ছিল। মানে ওই যে বলছিলাম, আমরা আমদানি করছি কম, রপ্তানি করছি বেশি, তো ওদের সে পাঠাচ্ছি বেশি আর ওদের থেকে আসছে কম, যার ফলে আমরা লাভে থাকতাম, অন্তত আমেরিকার ক্ষেত্রে। সে জায়গায় এখন আমরা আস্তে আস্তে ঘাটতির দিকে এগোচ্ছি। আমরা যে মূল্যের জিনিস পরিমাণ আমেরিকাতে পাঠাতাম, তার চেয়ে কম মূল্যের জিনিস আমরা আমদানি করতাম। ছবিটা বদলে গেছে। আজ ভারত একতরফাভাবে আমেরিকার কাছে বাজার খুলে ধরছে, নতুন বাজারে ঢুকছে আমেরিকা, যা এতদিন বন্ধ রাখা ছিল। ফলে এক তো বাণিজ্য ঘাটতি শুরু হবে, 2 আমাদের দেশের এগ্রিকালচারাল সেক্টর হাট করে খুলে দিলে যে সংরক্ষণ,
আমাদের কৃষকরা পেতেন তা পাবেন না, তাদের অবস্থা আরো খারাপ হবে। আর এসব মোদিজি করছেন কেন? কারণ তাকে দেখতে হচ্ছে আদানির স্বার্থ, আদানির বাণিজ্য। এই সবের মধ্যে এক অর্থনৈতিক সুনামি আসতে চলেছে বলে হুইসেল বাজিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। বিভিন্ন ইস্যুতে বামপন্থী বা বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় নামছেন। সেই সর্বনাশের ছবিকে খানিক ঢেকে ফেলার জন্যই আসছে মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, গরু, ভেড়ার গল্প। এক হিন্দু রাষ্ট্রের সামনে এক কল্পিত শত্রুকে দাঁড় করিয়ে লাগাতার ঘৃণা বর্ষণ করে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করেই চলেছে মোদী সরকার। কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না, প্রলয় আসছে, তৈরি থাকুন। এটা দল, সরকার, নির্বাচন ইত্যাদির বিষয়ই নয়। সংকট গোটা দেশের, সংকট স্বাভাবিকভাবেই। সেই সংকট আগামী দিনগুলোতে নেমে আসবে প্রথমেই দেশের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের ওপরে। এবার আপনারাই ভাবুন কোনটা নিয়ে ভাববেন, হিন্দু খতরে মে হ্যায় না দেশ খতরে মে হ্যায়? ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।